নমস্কার বন্ধুরা, স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্প শুনতে কে না ভালোবাসে, শুধু ছোটরা কেন, মনের মতন গল্প পেলে আমরা বড়রাই বুঁদ হয়ে যাই তাতে। স্টোরিও বাংলা অডিও স্টোরি এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্ব সাহিত্যের বাছাই করা শ্রেষ্ঠ কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের আজকের গল্প গুবলু, আমি ও সে, দ্বিতীয় পর্ব। তবে যে খায় চিনি তাকে চিন্তামণি মাঝে মধ্যে জুগিয়ে দেন। আমাকেও দিলেন। শিওর শটের এমডির বোনের বিয়েতে আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল। একটু রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার স্বার্থে। গোটা তিনেক আইসক্রিম খেয়ে আমি একটু ঝিম মেরে বসে আছি চেয়ারে। সুধন্যবাবু আমার সামনে এসে দাঁড়ালেন। আমি উঠে দাঁড়াতেই মিষ্টি করে বললেন, অলিভিয়াকে একটু বাড়ি পৌঁছে দিয়ে এসো তো, ওর গাড়িটা ডিস্টার্ব করছে। আমার আবার দুটো গাড়ি ব্লকড। ওই কসবার ওদিকটা চেনো তো? আমি আর চোখে তাকিয়ে দেখলাম আমার বাঁ দিকে হাত 10 দূরে অলিভিয়া একটা পেডেস্টাল ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। সুধন্যবাবু ওকে চোখের ইশারায় আমাকে দেখিয়ে দিয়ে হাওয়া হয়ে গেলেন। কি আর করা, গুটি গুটি পায়ে অলিভিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনার অসুবিধা হবে না তো? মেয়েটিকে এই প্রথম হেসে কথা বলতে দেখলাম। বললাম, না না, অসুবিধা কিসের? এই তো চেতলা থেকে গড়িয়াহাট অবধি অটো করে চলে যাব, তারপর আবার গড়িয়াহাট থেকে আর একটা অটোয়। আমরা অটো করে যাব নাকি? আমায় মাঝপথে থামিয়ে দিয়ে অলিভিয়া জানতে চাইল। আমি মনের রাগ মনে চেপে বললাম, হ্যাঁ অটোই ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পকেটে 40 কি 45 টাকা আছে, অন্য আর কি বলি। অটোয় ওর পাশে বসতেই কিন্তু সব দুঃখ বলে জল হয়ে গেল। না হলে আলটপকা জিজ্ঞেস করব কেন, আপনার কষ্ট হচ্ছে না তো? অলিভিয়া আবার হেসে বলল, একদমই না, আই অ্যাম ভেরি কমফোর্টেবল। সাহস বেড়ে গেল। জানতে চাইলাম, আপনি যে শাড়িটা পরেছেন এটাকে কি বলে? অলিভিয়া একটুও না রেগে বলল, ওয়াল কালাম সিল্ক। খুব সুন্দর, স্কাই ব্লুতে আপনাকে মানিয়েছে খুব। এটা কিন্তু স্কাই ব্লু নয়, সি ব্লু। কে জানে বাবা, সমুদ্রও ভালো করে দেখিনি, আকাশও নয়, শুধু দেখেছি তোমাকে। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনার আবার কবে ক্লাস আছে? আমি একটু থতমত খেয়ে বললাম, পরশু। আপনার? আমি আগামীকাল একবার যাব, তারপর এই সপ্তাহে আর যাব না, আমার থিসিসের একটু কাজ আছে। আমি একটু দম নিয়ে বললাম, ও, ওরা কীরকম চাইলেই ছুটি পায় ভেবে একটু খারাপ লাগলো। গড়িয়াহাটে নেমে রামলাল বাজারের অটো পাচ্ছিলাম না। অগত্যা একটা ট্যাক্সি ডেকে আমিও উঠতে যাচ্ছি। অলিভিয়া বলল, আপনাকে আর আসতে হবে না, এই তো কাছেই, আমি চলে যেতে পারবো। এত রাতে একা ট্যাক্সি করে? কোনো অসুবিধা হবে না, আপনি চিন্তা করবেন না। তাহলে বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করে দেবেন কাইন্ডলি। অলিভিয়া একটু ইতস্তত করে বলল, আপনার নম্বর? আমি বলতে থাকলাম, আরও মোবাইলের বোতাম টিপতে থাকলো। মোবাইল না থাকার জন্য আমার একটু লজ্জা লজ্জা করছিল, কিন্তু সেসব ঝেড়ে ফেলে বললাম, আসি তাহলে। থ্যাংক ইউ, আমার জন্য অনেক ট্রাবল নিলেন। অলিভিয়া হাসল। ট্রাবল টের পেলাম 3 দিন পরে। সুস্মিতাদি কোচিংয়ে অঙ্ক করান, আমাকে খুব স্নেহ করেন। দেখা হতেই গম্ভীর গলায় বললেন, আমার সঙ্গে দেখা না করে যাবে না। ক্লাস টাস নিয়ে আমি কোচিংয়ের স্টাফ রুমে গিয়ে বসলাম। সুস্মিতাদি খাতা দেখছিলেন। চারদিক একবার দেখে নিয়ে বললেন, তোমার ঘটে একটু বুদ্ধি কবে হবে বলো তো? আমি অবাক হয়ে বললাম, কেন? বোঝো না? অবশ্য বুঝলে করতেই বা কেন? বলুন না খোলসা করে, কি হয়েছে? অলিভিয়া বলেছে তুমি নাকি ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলে। সোফায় বসেছিলাম, মনে হলো যেন আরও বসে যাচ্ছি।
বললাম, কাকে বলল? আমাকে আর রত্নাকে বলল, আর কাকে কাকে বলেছে তা আমি জানি না। কিন্তু এটা তো মিথ্যে, সুধন্যবাবু আমায় বললেন বলে। যাও না, লোকের কথা শুনে আরো উপকার করতে যাও। সুস্মিতাদি ভেঙচি কাটলেন। আমি কি করে বুঝবো বলুন? রাত হয়ে গিয়েছিল, একা ফিরতে পারবে না। ওরে আমার ন্যাকারে, আর তোমাকেও পেয়েছে গোলা পাবলিক। এইসব মিচকে শয়তান দেখে চেনো না? এত মন খারাপ বদনামের ভিতরেও মিচকে শয়তান কথাটা খট করে কানে লাগলো। মনে হলো সুস্মিতাদি এটা না বললেও পারতেন। তাহলে এখন আমার কি করা উচিত? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। কি আবার করবে? দেখা হলে কথা বলবে না, মুখটা ঘুরিয়ে চলে যাবে। ছি ছি, ইচ্ছা করছিল নিজেকে কোনো জঙ্গলে পাহাড়ে লুকিয়ে ফেলি, কোচিংয়ে পড়ানো ছেড়ে দেব, কোনোদিন আর অলিভিয়াকে এই পোড়ামুখ দেখাবো না। আমার মনে হয় তোমার একবার ওর সঙ্গে কথা বলা উচিত। গুবলু বেশ জোরের সঙ্গে বলল। কি বলবো? জিজ্ঞেস করবে ও কেন এরকম বলেছে, ইনফ্যাক্ট ও বলেছে কিনা সেটাও যাচাই করে নেবে। বলেছে কিনা মানে? সুস্মিতাদি কি আমাকে মিথ্যা কথা বলবেন? বলতেই পারেন, সারা দুনিয়া প্যার কা দুশ্মন। গুবলুর চোখ মটকালো। তুমি চুপ করো তো, যে জায়গাটা বোঝনি বের করো, আবার বোঝাচ্ছি। আমার রাগ হয়ে গেল। বলা হয়নি গুবলু আমার কাছে মাঝে মাঝে পড়া দেখে নিতে আসে। এমনিতে ও একজন নামী প্রফেসরের কাছে পড়ে, কিন্তু তার কাছে আরও 30 জন পড়ে এবং নোটপত্র দেওয়ার পর তিনি কথা বলতেই ভালোবাসেন না। ফলে গুবলুর বিষয়টা বোঝার খামতি থেকে যাচ্ছে। তাই গুবলু মাঝে মাঝে সাহিত্য বোঝার চেষ্টায় আমার কাছে আসে। অবশ্য চেষ্টা এমন একটা জিনিস যে সব কিছু হারানোর পরও নিজের দৌড় দেখাতে চায়। তা না হলে দিন 10 পরে অলিভিয়ার সঙ্গে দেখা হওয়া মাত্র মুখ ঘুরিয়ে নিতে পারলাম না কেন? কেন হাসির উত্তর হাসি? কেন ভালো আছেন তোর উত্তরে এই চলছে? জানি না, সত্যিই জানি না। তবে জানতে চাইলাম। গুবলুর উপর রাগ করলেও গুবলুর দেখানো রাস্তাই ধরলাম। আই অ্যাম সরি, সেদিন যদি আপনার কোনো অসুবিধা করে থাকি। অলিভিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। কবে? কখন? ওই বিয়ে বাড়ি থেকে ফেরার সময়। ও মা, সেদিন তো আপনি এগিয়ে না দিলে আমি খুব সমস্যায় পড়ে যেতাম। না না, আমিই আপনাকে এগিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলাম। কি বলছেন কি? বলছি, সেই মুহূর্তে একদম বুঝতে পারিনি জানেন। সুধন্যবাবু বলেছেন আপনারও দরকার, তাহলে বোধহয় আমার উচিত আপনার সঙ্গে যাওয়া। পরে বুঝলাম যে আসলে আমিই চাইছিলাম আপনার সঙ্গে যেতে। আপনার আমাকে মোটেই প্রয়োজন ছিল না, ওটা একটা ইলিউশন। রিয়ালিটি হচ্ছে আমার আপনার সঙ্গে আসতে চাওয়াটা। কথা বলতে বলতে বুঝতে পারছিলাম আমার বাঁধ ভেঙে গিয়েছে এবং হাজার চেষ্টাতেও আর সেটা জোড়া লাগানো যাবে না। আপনি এরকম ভাবে আমার সঙ্গে ঝগড়া করছেন কেন? অলিভিয়া কাঁদো কাঁদো গলায় বলল। ঝগড়া করব কেন? আপনার সঙ্গে ঝগড়া করার যোগ্যতা বা স্পর্ধা কি আমার আছে? আমি শুধু ক্ষমা চাইছি। কেন? আমার ব্যবহারে আপনি বিরক্ত হয়েছেন তাই। কে বলেছে? আপনিই বলেছেন। আমি বলেছি? কাকে? মনে করে দেখুন কাকে কাকে। অলিভিয়া হঠাৎ দপ করে জ্বলে উঠল। আর বলতে হবে না, বুঝেছি। যারা আমার বিরুদ্ধে, এটা তাদেরই কাজ। নিজেরা মাঝারি, তাই ব্রিলিয়ান্ট কাউকে সহ্য করতে পারে না, ভাঙচি দেয়। শুধু আপনাকে নিয়ে নয়, অন্য ব্যাপারেও আমার সঙ্গে শত্রুতা করেছে। আমি নাকি ক্লাসে কেউ প্রশ্ন করলে রেগে যাই। আচ্ছা বলুন তো, একটা কমন জিনিস কেউ 2-3 বারে না বুঝলে মাথা গরম হয়ে যায় না? যতটা সম্ভব শান্তভাবে বললাম, কে জানে, নিজে তো প্রত্যেকটা জিনিস 2-3 বারের চেষ্টায় বুঝেছি। তাই কাউকে 3-4 বার বোঝানোটাই আমার স্বাভাবিক মনে হয়। অবশ্য এগুলো মাঝারিদের নিয়ম। ব্রিলিয়ান্টদের জন্য আপনি জানেন কোনো নিয়ম হয় না। অলিভিয়া আমার দিকে একদৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর হো হো করে হেসে বলল, ডায়লগ মুখস্থ করে এসেছেন তাই না? আস্তে আস্তে রাত্রির দিকে ঢলে পড়া সন্ধে, বাতাসে একটু একটু ভেজা ভাব
আর বিদ্যুতের মতো ঝলসে ওঠা ওর গজ দাঁত। আমি বুঝতে পারছিলাম বেলুনের হাওয়া বেরিয়ে যাচ্ছে, তাই যতটা সম্ভব দম চেপে বললাম, মোটেই না, আমি যা বলার মন থেকে বলেছি। এবার তাহলে আমিও মন থেকে একটা কথা বলি। বলুন। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। যথেষ্ট বয়স হয়েছে। রেগে ওঠার আগে আপনার বোঝা উচিত যে মেয়েরা একটু আধটু ওরকম করে। কিরকম করে? আমি সত্যিই অবাক হলাম। ব্যাখ্যা দেওয়ার সময় আমার নেই, আমার ট্রাম আসছে। কেন, আপনার গাড়ি কি হলো? অফ স্টাম্পের বাইরে বল পাওয়া মাত্র খোঁচা দিলাম। গাড়িটা বাবার অফিসের। আমি ট্রাম, বাস, অটোতেই যাতায়াত করি সাধারণত। আর একটা কথা, একটাই, ইউ আর এ নাইস পারসন, ইউ ডিজার্ভ দ্য বেস্ট। কথাটা বলেই অলিভিয়া হনহন করে হেঁটে গিয়ে ট্রামে উঠল। পিছন ফিরে তাকালোও না। ওকে নিয়ে ট্রামটা অদৃশ্য হয়ে গেল। প্রশ্ন উঠতে পারে, অলিভিয়ার প্রতি যদি আমি এতটাই ডেডিকেটেড, তাহলে গুবলু পড়তে এলে আমার ভালো লাগে কেন? এর উত্তর একটাই, ছেলেবেলা থেকে চিনি বলে গুবলুর উপর আমার একটা টান, একটু মায়া আছে। সেটা হয়তো মাঝে মাঝে ভালোবাসা অবধি পৌঁছয়, তার বেশি কিছু নয়। তাও গুবলুর প্রেমের ব্যাপারে প্রশ্নগুলোর উত্তর দিতে আমার ভালো লাগে। যেমন, দেখতে ভালো হওয়া জরুরি কিনা, কেউ কারো প্রেমে পড়লে তার কি সরাসরি বলা উচিত নাকি ভায়া মিডিয়া। আমি যতটা সম্ভব এক দু কথায় উত্তর দিয়ে আবার পড়াশোনার ভিতরে ঢুকে পড়তে চাইতাম, কিন্তু সেখানেও সমস্যা। কিটসের প্রেমিকা কিটসকে ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি এত ভালো কবিতা লিখেছিলেন কিনা সেই তত্ত্ব বোঝাও। তত্ত্বের গালেই বাস্তবের থাপ্পড় এসে পড়ে। একদিন বাসের জানলা দিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একটা চুয়ারে মার্কা ছেলের সঙ্গে গুবলুকে নিবিষ্ট মনে কথা বলতে দেখে রীতিমতো আহত হলাম। তার পরদিন সন্ধ্যাবেলা পড়তে আসতেই আমি খপ করে ওকে ধরলাম। পড়াশোনা ছেড়ে দাও। কেন? ছাড়বো কেন? কারেকশন তো করে এনেছি। গুবলু একটু অবাক হলো। শুধু খাতা কারেকশন করে কি হবে? নিজেকে কারেকশন করো। ওরকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে চারটার সঙ্গে আড্ডা দিও না। কার সঙ্গে আবার আড্ডা দিলাম? আমি কি করে জানবো কে? হাত পা নেড়ে পৃথিবীর সব কিছু বোঝাচ্ছিলে, তুমিই বলতে পারবে কে? ও কাল। গুবলু যেন নিশ্চিন্ত হলো। ও তো পতঙ্গ আগরওয়াল, আমার ক্লাসমেট। কীট পতঙ্গ যেই হোক, তোমার অত হ্যাঁ হ্যাঁ করার দরকার ছিল না। তুমি কিচ্ছু বোঝো না। ও তো ওর গার্লফ্রেন্ডের জন্য দাঁড়িয়েছিল, আমি জাস্ট একটু সঙ্গ দিচ্ছিলাম। এই দেখো, ও আমাকে কি সুন্দর SMS পাঠিয়েছে। বেকহ্যাম কি তারা কর দেতি হো মুঝকো বেন্ড, তুম হো মেরি সবসে প্যারি ফ্রেন্ড। দারুণ না কবিতাটা? গুবলু খুব উৎসাহের সঙ্গে জানতে চাইল। আমি জোরে হেসে বললাম, অপূর্ব। তারপর একটু গম্ভীর হয়ে বললাম, জঘন্য, এগুলোকে কবিতা বলে না। তাহলে তুমি আমায় নিয়ে একটা কবিতা লেখো। গুবলু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করলো। বলাই বাহুল্য, আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তো করে বললাম, এখন কবিতা টবিতা বাদ দাও, অনেক পড়া বাকি আছে। হ্যাঁ, আমাকে নিয়ে লিখতে বললেই পড়াশোনা। ওই দিদিটাকে নিয়ে তো অনেক লিখেছ, তখন অসুবিধা হয় না। গুবলু বিলো দ্য বেল্ট মারল। মোক্ষম জায়গায় লাগলো, তাই আমি কথা বাড়ালাম না। একদিন ফোন করেছি, অলিভিয়া ফোনে বলল, একটু ধরবে? বাস, তারপর থেকে আমি ওকে তুমি বলি আর অলিভিয়াও আপনি বলে না। কিন্তু এতে আর কতটা দূরত্ব কমে। ক্লাস অনুযায়ী কোচিংয়ে ওর সঙ্গে আমার সপ্তাহে একদিনই দেখা হতো। ওকে আর একবার দেখার জন্য আমি প্রায় প্রতি সপ্তাহেই এক্সট্রা কাজের জন্য দায়িত্ব নিয়ে আরেকদিন যেতাম। সেরকমই একদিন ও আমায় জিজ্ঞাসা করলো, তারা আছে? আমি বললাম না। তাহলে 7:30 পরের স্টপে। আমাদের দেখা সাক্ষাৎ কেজো এবং ক্যাজুয়াল হবে এরকম একটা চেষ্টা অলিভিয়ার ছিল। আমি বাধা দিতাম না। যার ইমেজ তার কাছে, বলল কথা বলবে, কিন্তু বলছিল না। আমি শেষমেশ জিজ্ঞেস করলাম, কি হয়েছে অলি? এত বাজে, এত হিউমিলিয়েটিং লাগে। গাদা গাদা পড়াশোনা করে শেষে সেই বসে দেখাও, হেসে দেখাও, গিয়ে দেখাও, অল রাবিশ। অলিভিয়ার গলায় চাপা ক্ষোভ। নাচতে বলছে না তো? আমি না বলে পারলাম না।
একদম ইয়ার্কি করবে না, সবসময় ইয়ার্কি ভালো লাগে না। অলিভিয়া চটে গেল। সিরিয়াসলি একটা কথা বলবো? আমি জানি কি বলবি। আই নো ইউর ফিলিংস ফর মি। তাহলে প্রবলেমটা কোথায়? 1000 প্রবলেম। তুমি বুঝবে না, তুমি খুব ভালো ছেলে। আমি ভালো ছেলে, এটাই প্রবলেম? তাহলে খারাপ হয়ে যাচ্ছি। অলিভিয়া একটু হাসলো, বড় বিষণ্ণ হাসি। তারপর বলল, অত সহজ নয় গো ব্যাপারটা। ওর মুখে গো শুনে মাথাটা বো করে ঘুরে গেল। সামলে নিয়ে বললাম, কি কঠিন একটু বলো না প্লিজ। অলিভিয়া থেমে থেমে বলল, তোমাকে সব জায়গায় খুব ছোট হতে হবে। সেটা আমার ভীষণ খারাপ লাগবে। ছোট হতে হবে কেন? আমি ছেলেবেলা থেকে যেভাবে বড় হয়েছি, আমার বাবার কিংবা আমার যেসব বন্ধু বান্ধব, কাল আমি একটা ইউনিভার্সিটিতে পড়ালে আমার যে সার্কেলটা হবে, সেখানে তোমাকে কি বলে ইন্ট্রোডিউস করাবো? স্কুল মাস্টার? অলিভিয়া আমার চোখে চোখ রাখলো। ধাক্কাটা একদম বুকের বাঁ দিকে এসে লাগলো। তাও যতটা সম্ভব স্বাভাবিকভাবে বললাম, এটা আবার একটা প্রবলেম নাকি? একটা ছেলের গর্বে একটা মেয়ে গর্বিত হতে পারে, আর একটা মেয়ের গর্বে একটা ছেলে পারে না। সিস্টেম তো সেরকমই। তাহলে সিস্টেমটাকে ভাঙো। অনেক ঝামেলা। অলিভিয়া আবার হাসলো। বাবা মা, আত্মীয় স্বজন, রিসার্চ গাইড। তোমার বাবা মা কি খুব বাধা দেবেন? আমি নিজের গলায় একটা ভয় টের পেলাম। সে তো দেবেনি, তবে সেই বাধাটা হয়তো ওভারকাম করা সম্ভব। আসল বাধা আমার ভিতরে। সেটা বলো। আসলে তোমারই আমাকে ভালো লাগে না। একদম ভুল, খুবই ভালো লাগে। কিন্তু মুশকিলটা কি জানো? অলিভিয়া মনে মনে একটু গুছিয়ে নিল। আমি সব কিছু ঠিকঠাক রেখে নতুন কিছু পেতে চাই। তোমায় মিস করি, কিন্তু তাই বলে তোমার জন্য সব কিছু ছাড়তে কিংবা ওলট পালট করতে পারবো না। কেন পারবে না? একটু চেষ্টা করলেই পারবে। জোর করো না প্লিজ। আমিও ভিতরে ভিতরে দুর্বল। অলিভিয়া একটু চুপ করে থেকে আবার শুরু করলো। কিন্তু আমি এমন কিছু করতে চাই না যার জন্য আমাকে 2-3 বছর পরে আফসোস করতে হবে। এরপর আর কথা চলে না। আমিও বলিনি, শুধু সময় সুযোগ পেলেই বিছানায় শুয়ে শুয়ে ভাবি, একটা বড় চাকরি করলেই এই গল্পটার অন্যরকম এন্ডিং হতো। গল্পের পরবর্তী অংশ, গুবলু, আমি ও সে, 3য় পর্বে। আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন।